তোমাদের জিকের প্রিভিয়াস প্রশ্নের পাশাপাশি আমি এই দেখো এক একটা ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু তোমাদের ক্লাস করিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ভালো করে পড়বা। এর মধ্যে দিয়েই তোমার ওই হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটিক্স বলো বা স্ট্যাটিক জিকে সমস্ত মানে জিকের পুরো সিলেবাসটাই কিন্তু তোমার এর মধ্যে কভার হয়ে যাবে। তুমি শুধু কাজ কি যে আমি একবার পড়িয়ে দিচ্ছি, একটু ভালো করে শুনে নিলে এবং তারপরে পিডিএফটা তুলে কিন্তু নিজেরা পড়ে নেবা। দেখো প্রথমেই বলছে যে ভারতের নীল বিদ্রোহের সময় ভাইসরয় কে ছিলেন? তা মাথায় রাখবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের নীল বিদ্রোহের সময় ভাইসরয়। আচ্ছা, নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1859 সালে। মাথায় রাখবে 1859 সালে ওই তোমার বাংলার নদিয়ার চৌছালা গ্রামে নীলকরদের বিরুদ্ধে নীল চাষিদের একটি কৃষক আন্দোলন ছিল। এই তোমার নীল বিদ্রোহ, বুঝতে পারলে? তাহলে নীল বিদ্রোহ কিন্তু একটা কৃষক আন্দোলন, কৃষকদের একটা আন্দোলন, তাই কৃষক আন্দোলন। কত সালে হয়? 1859 সালে। কোথায়? বাংলার নদিয়ার চৌছালা গ্রাম থেকে কিন্তু শুরু হয়েছিল। তা দেখো দীনবন্ধু মিত্রের 1860 সালের নীল দর্পণ নাটকটি এই নীল বিদ্রোহের উপর ভিত্তি করেই কিন্তু লিখিত। তাহলে ভালো মতোই বুঝতে পারলে যে নীল দর্পণ নাটকটা কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা। কত সালে লিখেছিলেন? 1860 সালে লিখেছিলেন। আর এটা তোমার ওই নীল বিদ্রোহের সঙ্গে জড়িত, তাই না? পরে বলছে দেখো যে লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। তাহলে বলো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। আর যদি বলে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলেও কিন্তু লর্ড ক্যানিংই হবে সঠিক উত্তর। দেখো লর্ড ক্যানিং 1857 সালের ভারতীয় বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তাহলে পরীক্ষায় যদি আসে যে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় ভারতের বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। কেমন? দেখো পরে তথ্যে চলে যায় যে 1859 সালে লর্ড ক্যানিং আনুষ্ঠানিকভাবে সপ্তবিলোপ নীতি প্রত্যাহার করে নেন। তাহলে সপ্তবিলোপ নীতি প্রত্যাহার করে নিয়েছিলেন কে? লর্ড ক্যানিং। কত সালে? 1859-এ। দেখো হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে প্রথমে ক্যানিংয়ের মাধ্যমে বৈধ করা হয়েছিল। এটাও কিন্তু ভালো তথ্য পড়ে নিবা। দেখো লর্ড ডালহৌসির বিষয় দেখব। তিনি 1848 থেকে 56 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার দ্বারা প্রবর্তিত একটি নীতি হলো সপ্তবিলোপ নীতি। তাহলে সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করেছিল? লর্ড ডালহৌসি। প্রবর্তন করেছিল কে? মাথায় রাখবে সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। আর প্রত্যাহার করেছিলেন কিন্তু লর্ড ক্যানিং। দুটো কিন্তু আলাদা বিষয়, প্রত্যাহার আর প্রবর্তন কিন্তু আলাদা। চলে আসি পরের পয়েন্টে। দেখো ভারতের গণপূর্ত বিভাগ প্রতিষ্ঠা করেন এই যে লর্ড ডালহৌসি। মাথায় রাখবে ভারতীয় রেলের জনক হিসাবে পরিচিত লর্ড ডালহৌসি। তার মতে একজন ভারতীয় শাসক যদি কোনো প্রাকৃতিক উত্তরাধিকারী ছাড়াই মারা যান তাহলে তার অঞ্চলটি বিলুপ্ত হয়ে যাবে, বা বলতে পারো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা অধিগ্রহণ করে নেবে। এটা কিন্তু তোমার এই হচ্ছে কার নীতি ছিল? লর্ড ডালহৌসির কিন্তু নীতি ছিল, মাথায় রাখবে। ঠিক আছে, এটি দেখো 1857 সালে ভারতীয় যে বিদ্রোহ, মহাবিদ্রোহ, তাতে বড় অবদান রেখেছিল। মূল কারণ বলতে পারো বা একটা অবদান কারণ বলতে পারো। ঠিক আছে, দেখো লর্ড মায়ো ছিলেন তিনি হচ্ছেন 1869 থেকে 72। 1869 থেকে 72 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় হিসাবে দায়িত্ব পালন করেন। পোর্ট ব্লেয়ারে বন্দী তোমার এই শের আলী আফ্রিদি তাকে হত্যা করেছিল। মাথায় রাখবে পোর্ট ব্লেয়ারে বন্দী শের আলী আফ্রিদি তাই লর্ড মেয়োকে হত্যা করেছিলেন। দেখো এই লর্ড মেয়ো তিনিই প্রথম ভাইসরয় যিনি ভারতীয় পরিসংখ্যান সমীক্ষা শুরু করেছে। এটাও কিন্তু ভালো তথ্য, একটু দেখে নাও 1 মিনিট। কি বললাম বস? হ্যাঁ দেখো বলছে তিনি প্রথম ভাইসরয় যিনি ভারতে পরিসংখ্যান সমীক্ষা শুরু করেছিল। কে শুরু করেছিল? লর্ড মেয়ো। চলে আসি লর্ড লিটন। দেখো লর্ড লিটন হচ্ছেন 1876 থেকে 80, 1876 থেকে 80 সাল পর্যন্ত আর কি ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন। উল্টো চরিত্রের ভাইসরয় নামে পরিচিত। বলো তাহলে উল্টো চরিত্রের ভাইসরয় নামে কে পরিচিত? লর্ড লিটন। ঠিক আছে, রিপন নয়। রিপন আর লিটন কিন্তু আলাদা। কেমন? দেশীয় মুদ্রণ আইনটি লর্ড লিটন দ্বারা পাশ হয়েছিল। ভালো তথ্য। দেখো এবার দেখে নেব লর্ড রিপন তিনি 80 থেকে 84, মানে লিটনের পরে আসে রিপন। ঠিক আছে, 80 থেকে 84 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কী ছিল? যে দেশীয় সংবাদপত্র আইন 1882 সালে বাতিল করা হয়েছিল। মাথায় রাখবে 1882 সালে একটি প্রস্তাব তোমার হচ্ছে ভারতের স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা
প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছিল। তারপরে আর কি কি হয়, রিপনের সময় দেখো, রিপনের সময় তোমার এই যে শিক্ষা সংস্কারের লক্ষ্যে হান্টার কমিশন, যেটা 1882 সালে আসে। সিভিল সার্ভিস প্রবেশের বয়স মানে 21 বছর করা হয়েছিল। 1881 সালে প্রথম কারখানা আইন কার্যকর করা হয়েছিল তোমার ওই লর্ড রিপনের সময়কালে, ঠিক আছে। তারপরে দেখে নাও ইলবার্ট বিল প্রণয়ন করা হয়েছিল লর্ড রিপনের আমলে, কেমন। দেখো লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস ছিলেন একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা এবং রাষ্ট্রনায়ক, যিনি আমেরিকান বিপ্লব এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংকার হিলের যুদ্ধ, তারপর হচ্ছে ক্যামডেনের যুদ্ধ এবং গিলফোর্ড কোর্ট হাউসের যুদ্ধ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে ব্রিটিশ বাহিনীতে কমান্ডার হিসাবে নিযুক্ত ছিলেন। তিনি সম্ভবত 1881 সালে তোমার হচ্ছে ইয়র্ক টাউনের যুদ্ধে আত্মসমর্পণের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তাহলে যদি বলে যে নিম্নলিখিত কোন ভাইসরয় বা কোন হচ্ছে বড়লাট তোমার হচ্ছে ইয়র্ক টাউনের যুদ্ধে আত্মসমর্পণ করে নিয়েছিলেন, তিনি কিন্তু লর্ড কর্নওয়ালিস হবে, মাথায় রাখবা, ঠিক আছে। তার সাথে দেখে নাও লর্ড কর্নওয়ালিস 1786 থেকে তোমার হচ্ছে 1793 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন, বলো চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে? লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে। সিভিল সার্ভিস সংস্কারের ভিত্তি স্থাপন করেছিলেন কে? সিভিল সার্ভিস সংস্কারের ভিত্তি স্থাপন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। দেখো এই লর্ড কর্নওয়ালিস তিনি কিন্তু তৃতীয় মাইসুরের যুদ্ধে টিপু সুলতানকে পরাজিত করেছিলেন। তার সাথে দেখো তারপরে কি হয়, এই শ্রীরঙ্গপত্তনের চুক্তি স্বাক্ষরিত হয় টিপু সুলতান আর লর্ড কর্নওয়ালিসের মধ্যে 1792 সালে, কেমন। আর এই লর্ড কর্নওয়ালিসকে ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া বলে অভিহিত করা হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখে নাও লর্ড মিন্টোটা দেখবো। দেখো লর্ড মিন্টো 1807 থেকে 1813 সাল পর্যন্ত গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার সময়ে অ্যাংলো মারাঠা যুদ্ধ, তারপরে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ এবং শিখ সাম্রাজ্যের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে বুঝতেই পারছো পরীক্ষা যদি দেয় যে কোন বড়লাট বা কোন গভর্নর জেনারেল সময় ভারতে শিখ সাম্রাজ্যের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড মিন্টোর সময়, ঠিক আছে। দেখো তিনি নেপাল এবং পারস্যের সাথে চুক্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা এই অঞ্চলে ব্রিটিশ স্বার্থ সুরক্ষা করতে সাহায্য করেছিল, কেমন। লর্ড ওয়েভেল, দেখো লর্ড ওয়েভেল 1943 সালে তোমার হচ্ছে জুন থেকে 47 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। দেখো 1941 সালে ওয়েভেলকে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে নিযুক্ত করা হয় এবং বার্মা, মালয়েশিয়া এবং ডাচ ইস্ট ইন্ডিজে তোমার হচ্ছে মিত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন তিনি, ঠিক আছে। দেখে নাও আর কিছু তথ্য রয়েছে যে 1942 সালে তিনি ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। মাথায় রাখবে যে 1942 সালে তিনি হচ্ছেন লর্ড ওয়েভেল, তিনি কিন্তু ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। লর্ড লিনলিথগো, দেখো 1933 থেকে 34 সাল পর্যন্ত ভারতীয় সাংবিধানিক সংস্কার সংক্রান্ত সংবাদে নির্বাচিত কমিটির সভাপতিত্ব করেন তিনি। তাহলে মাথায় রাখবে যে ভারতীয় সাংবিধানিক সংস্কার সংক্রান্ত সংসদের নির্বাচিত কমিটির সভাপতিত্ব করেছিলেন কোন বড়লাট? তিনি কিন্তু লর্ড লিনলিথগো, ঠিক আছে, নামটা দেখে নিবা, লিনলিথগো। চলে আসি দেখো লর্ড আরউইন। লর্ড আরউইন 1926-এ তোমার হচ্ছে লর্ড আরউইন ভারতের 30তম ভাইসরয় এবং গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। তিনি ছিলেন ভারতের রাজনৈতিক জন্য সবথেকে উত্তাল মানে সরি একটু দেখে নাও যে এই সময়কালটা 1926, এই সময়কালটা ছিল ভারতের রাজনীতির জন্য সবথেকে উত্তাল সময়। এই সময় কি কি ঘটনা ঘটেছিল সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখে নাও। এই তোমার হচ্ছে লর্ড আরউইনের সময় কি কি হয়, সাইমন কমিশন তোমার হচ্ছে 1928, তারপরে নেহরু রিপোর্ট 1928, যে আমাদের জিন্না 14 দফা দাবি, তারপরে 1929 সালে স্যান্ডার্স হত্যাকাণ্ড, ভগৎ সিং কর্তৃক দিল্লির অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ, তাই না, তারপরে HSR এর ফাউন্ডেশন, তারপরে লালা রাজপথ রায়ের মৃত্যু, ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের ফাঁসি, তারপরে যেটা হয় 1931-এ, তারপরে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান, লুণ্ঠন আর কি, তাই না, ডান্ডি অভিযান, এগুলো সবই কিন্তু ঘটেছিল কার সময়? লর্ড আরউইনের সময়কালে, ঠিক আছে।
লর্ড আরউইন ছিলেন ভারতের 30তম ভাইসরয়। দেখো দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ, তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, মানে 1914 থেকে 19। কেমন? তা কলকাতা, দেখো ভারতের আগের রাজধানী কি ছিল? কলকাতা ছিল। তা কলকাতা থেকে কিন্তু সেটাকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন ওই যে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জের সময় হয়েছিল। রাজা পঞ্চম জর্জ সিদ্ধান্ত নিয়েছিল কে, মানে এই যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী করা হবে সিদ্ধান্ত নিয়েছিল রাজা পঞ্চম জর্জ। কত সালে? 1911 সালে। ঠিক আছে, তিনি ভারত সফরে এসেছিলেন, সেই সময় কিন্তু তিনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। তো দেখো লর্ড হার্ডিঞ্জের উত্তরসূরি কে ছিল? লর্ড আরউইন, মানে এর আগে কে ছিল? উত্তরসূরি মানে আগের জন। ঠিক আছে, তা আমরা দেখে নিলাম লর্ড আরউইন। ঠিক আছে, তা মাথায় রাখবে লর্ড আরউইনের ভাইস রয়্যালিটির অধীনে 1912 সালে রাজধানী আনুষ্ঠানিকভাবে দিল্লিতে স্থানান্তরিত হয়। কেমন? লর্ড উইলিয়াম বেন্টিং, দেখো লর্ড উইলিয়াম বেন্টিংটা দেখে নাও, যে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। দেখো 1833 সালে সনদ আইন বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করে তোলা হয়েছিল। ঠিক আছে, তা মাথায় রাখবে যে হচ্ছে নিম্নলিখিত কোন আইনের দ্বারা বাংলার গভর্নর জেনারেলকে ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে পরিণত করা হয়েছিল? তাহলে মাথায় রাখবে 1833-এর সনদ আইন অনুযায়ী। দেখো মেকলে মিনিট ভারতীয় শিক্ষার একটি ঐতিহাসিক দস্তাবেজ, যেটা তোমার এই কে করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। তা এই মেকলে মিনিট কী ছিল? 1835 সালে তোমার হচ্ছে টমাস ব্যাবিংটন মেকলের পরিচালনায় এটা প্রস্তাব করা হয়েছিল। কেমন? দেখো কি বলছে? ম্যাকাউলের মানে ম্যাকাউলের বা বলতে পারো মেকলে মিনিট, এটা হচ্ছে এই মেকলে মিনিটের মাধ্যমে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে ইংরাজি সাহিত্যের আর কি প্রচার করা হয়। দেখো লর্ড উইলিয়াম বেন্টিংকে সতীদাহ প্রথা বিলোপের কৃতিত্ব দেওয়া হয়, মাথায় রাখবা। ভারতের গভর্নর জেনারেল কলকাতা মেডিকেল কলেজে ভিত্তি স্থাপন করেন, মাথায় রাখবে। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় কিন্তু তোমার এই হচ্ছে কলকাতায় মেডিকেল কলেজে ভিত্তি স্থাপিত হয়। কত সালে? তোমার এই 1835 সালে। এটি ছিল এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। গুরুত্বপূর্ণ তথ্য, এই যে কলকাতা মেডিকেল কলেজ অনেক পুরনো, এটা হচ্ছে এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, বুঝতে পারছো? দেখো 1835 সালে স্যার চার্লস মেটকাফ লর্ড উইলিয়াম বেন্টিংয়ের স্থলাভিষিক্ত হন। তার মানে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের পরে কি আসে? চার্লস মেটকাফস। ঠিক আছে, 1835-এ। দেখো ওয়ারেন হেস্টিংস 1773, আমরা দেখে নেব, এটা পড়িনি, শেষে দিয়ে দিয়েছি সেই জন্য। ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল। গুরুত্বপূর্ণ যে ভারতে বা বলতে পারো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, 1772 সালে রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করে। ঠিক আছে, 1772-এ রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দ্বৈত আসন ব্যবস্থা বাতিল করেন। তিনি 1784 সালে কলকাতা উইলিয়াম জোন্সের সাথে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। ওয়ারেন হেস্টিংস সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপনের সহায়তা করেছিলেন এবং লর্ড কর্নওয়ালিস এটিকে সংস্কার এবং আধুনিকরণও মানে যুক্তিযুক্ত করেছিল। কেমন? আচ্ছা দেখে নাও রবার্ট ক্লাইভ ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম ব্রিটিশ গভর্নর। ক্লাইভ ইস্ট ইন্ডিয়া